নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা চেন্নাই সুপার কিংকে নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব। চেন্নাই সুপার কিং পরপর 3টে হেরে তাদের হারের হ্যাটট্রিক করে দিয়েছে। চেন্নাই সুপার কিং আর কেকেআর এর জন্য ঠিক একই রকম দৃশ্য। কেকেআর যেরকম তাদের দল নিয়ে সমস্যায় রয়েছে, চেন্নাই সুপার কিংও তাদের দল নিয়ে একটু চিন্তায় রয়েছে। চেন্নাই সুপার কিং এর ফ্যান্সরা একটু চিন্তায় রয়েছে যে সিএসকে এর এই দল নিয়ে সিএসকে কিভাবে কামব্যাক করবে, সেই নিয়ে একটু আলোচনা করব। সিএসকে এর প্লেইং 11 কি হতে পারে, এর পরবর্তী ম্যাচগুলোতে কি কি পরিবর্তন করতে পারে সিএসকে, চেন্নাই সুপার কিং এর ক্যাপ্টেন সে কোথায় ভুল করছে, সেই নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি যতই আমরা সিএসকে কেকেআর নিয়ে আলোচনা করি, আমার মনে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই সিজনেও কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে। তার কারণ তারা সেরকম দল রেখে দিয়েছে। আগের সিজনে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, সেম দলই তারা খেলাচ্ছে। হ্যাঁ, এবারে যদি জশ হেজলউড সে ফিরে আসে আরসিবি দলে, তাহলে আরসিবির বোলিংটা আরো স্ট্রং হবে আর আরসিবিকে কিন্তু আটকানো যাবে না। তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নিয়ে একটু আলোচনা করবো এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো শুরুতেই যদি চেন্নাই সুপার কিংকে নিয়ে আলোচনা করি, পরে আসছি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নিয়ে আলোচনা করবো শেষে একদম। তবে আগে সিএসকে কে নিয়ে আলোচনা করি, তার কারণ সমস্যা বেশি রয়েছে। সিএসকে এর কাছে সেই সমস্যা বেশি রয়েছে, ডেথ বোলিং তাদের মেন সমস্যা। এবং মাথিসা পাথিরানাকে তারা রিলিজ করে দেওয়ার পরে তাদের কাছে লাস্ট অপশন ছিল, সেটা হচ্ছে নেথান এলিস। এবং সিএসকে ফ্যান্সরা যখন জানতে পারলো যে নেথান এলিস খেলবে না আইপিএল, সে রুলড আউট হয়ে গেছে, তখন থেকেই সিএসকে ফ্যান্সরা ভেঙে পড়েছে। এবং সিএসকে দলের মধ্যে সেই আমি বোলিংটা দেখতে পারছি না। কালকের ম্যাচেও আমরা দেখলাম ম্যাট হেনরি সব থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার, সে 3 ওভারে 36 রান খেয়েছে এবং একের পর এক ম্যাচ ফ্লপ যাচ্ছে। তো আমার মনে হয় কিছু পরিবর্তনের দরকার আছে সিএসকে দলে। মেইনলি যদি আমি শক্তিশালী প্লেইং 11 নিয়ে আলোচনা করি সিএসকে, সেই জায়গাতে আমার মনে হয় সঞ্জু স্যামসনের সাথে কিন্তু আয়ুষ মাহাত্রেকে ওপেনিং করানো যেতে পারে। গায়কোয়াড হয়তো ওপেনিং করছে, তবে আমি বলবো গায়কোয়াড 3 নম্বরে খেলুক। এবং সেই জায়গাতে প্রথম দিকে মনে হচ্ছে যে গায়কোয়াড একটু বেশি তাড়াহুড়ো করছে। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আমরা দেখেছিলাম বাইরের বল খেলতে গিয়ে আউট হয়েছে, তো সেই জায়গাতে একটু ধীরে সুস্থে খেলতে হবে গায়কোয়াডকে। আমার মনে হয় 3 নম্বরে গায়কোয়াড, দেন তোমার 4 নম্বরে সরফরাজ খান, 5 নম্বরে ডেভাল ব্রেভিস, যখন ডেভাল ব্রেভিস আসবে। এবং ডেভাল ব্রেভিস না থাকাতে কিন্তু সিএসকে একটা বড় ভুল করছে, সেটা হচ্ছে সিএসকে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ইম্প্যাক্টে কার্তিক শর্মাকে নামিয়েছে, ম্যাথিউ শটকে না। ম্যাথিউ শট সে অস্ট্রেলিয়ান প্লেয়ার, তার কাছে সেই এক্সপিরিয়েন্স রয়েছে, ইন্টারন্যাশনাল প্লেয়ার। তাকে না খেলিয়ে 14 কোটি 20 লাখের একটা ইনএক্সপিরিয়েন্স ব্যাটসম্যানকে মিডল অর্ডারে খেলানো কিন্তু সিএসকে কিন্তু নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে। তো আমার মনে হয় ম্যাচ শটকে যদি কালকের ম্যাচে সুযোগ দিত, আইদার ম্যাচ শটকে তুমি ওপেনিং, তুমি মিডল অর্ডারে খেলাতে পারো। তো ব্যাটিং পজিশন নিয়ে আমি কথা বলছি না, আমি বলছি ম্যাচ শটকে সুযোগ দাও, কোনো অসুবিধা নেই। একটা ম্যাচ খারাপ যেতেই পারে, আগের একটা ম্যাচ শট চেক করতে গিয়ে আউট হয়ে গেছিল, ঠিক আছে, তবে ম্যাচ শটের কাছে তো এই এক্সপিরিয়েন্স রয়েছে, অস্ট্রেলিয়ান প্লেয়ারশিপ। তো সেই জায়গাতে আমার মনে হয় ম্যাথিউ শটকে না নামিয়ে তারা কার্তিক শর্মাকে নামিয়ে সেই ভুলটা করেছে। এবং আমি যদি আবার প্লেইং 11 ফিরে আসি, যেটা বলছিলাম যে ডেভাল ব্রেভিস পাচ্ছে, যখন ডেভাল ব্রেভিস ফিরবে সিএসকে দলটা একটু ঠিক হবে। দেন তোমার 6 নম্বরে শিবাম দুবে, 7 নম্বরে প্রশান্ত ভীরের ব্যাটিং আমাকে খুব প্রভাবিত করেছে, তো আমি 7 নম্বরে প্রশান্ত ভীরকে রাখবো। 8 নম্বরে জ্যামি ওভারটন, হ্যাঁ মানছি জ্যামি ওভারটন ভালো বোলিং করছে না, তবে ব্যাটিংয়ে আমাকে প্রভাবিত করেছে, তো আমি ওই জায়গাতে 8 নম্বরে জ্যামি ওভারটনকে রাখবো। 9 নম্বরে নূর আহমদের উইকেট না নেওয়া কিন্তু সিএসকে এর জন্য আরেকটু বড় চাপ হয়ে যাচ্ছে। তার কারণ সিএসকে মিডল ওভারে উইকেট নিতে পারছে না, তাদের মেন বোলার নূর আহমদ, মেন স্পিনার, সে কিন্তু উইকেট পাচ্ছে না। এবং অনেকটা ঠিক কেকেআর এর মতো হয়ে গেল, তার কারণ কেকেআর এর মেন স্পিনার বরুণ চক্রবর্তী, সে উইকেট পাচ্ছে না, তারও ফর্ম খারাপ। এবং সেই জায়গাতে দেখতে গেলে কিন্তু নূর আহমদ, তারও কিছুটা ফর্ম খারাপ যাচ্ছে। আর যদি ম্যাট হেনরিকে নিয়ে আলোচনা করি, সে তো খুবই খারাপ ফর্মে রয়েছে, তো সেই জায়গাতে আমার মনে হয় পরিবর্তন আরেকটা করতে পারে। 10 নম্বরে স্পেন্সার জনসনকে নিয়ে আসুক, স্পেন্সার জনসন ম্যাট হেনরির জায়গায় খেলুক, কোনো অসুবিধা নেই। স্পেন্সার জনসনের কাছে সেই ভেরিয়েশনস রয়েছে, এক্স কেকেআর প্লেয়ার। এবং সেই জায়গাতে আমার মনে হয় আরো একটা পেসার আনা যেতে পারে সিএসকে। এবং সিএসকে আরো একটা ভুল করেছে আরসিবির বিরুদ্ধে, সেটা হচ্ছে 5টা ফাস্ট বোলারকে দিয়ে বল করেছে, 5টা। এমনি ছোট মাঠ, তার উপর থেকে পিচ পুরো ব্যাটিং এর জন্য অনুকূল, ফাস্ট বোলারদের বল আরো বেশি ভালো ব্যাটে আসছে। তো সেই জায়গাতে আমার মনে হয় স্পেন্সার জনসনকে আনা যেতে পারে ম্যাট হেনরির জায়গায়। খালিল আহমদ সে থাকবে 11 নম্বরে। এবং ইম্প্যাক্টে রাহুল চাহারকে খেলাও, রাহুল চাহারকে আরো একটা সুযোগ দাও, রাহুল চাহারকে বোলিং করাও। আমার মনে হয় 3টে স্পিনারের সঙ্গে গেলে ভালো হয়। এবং সিএসকে যদি পরবর্তী ম্যাচগুলোর দিকে আমরা নজর দিই, পরবর্তী ম্যাচ তারা দিল্লির বিপক্ষে খেলবে, এই খেলাটা হবে কিন্তু তাদের ঘরের মাঠে, এবং তারপরে কেকেআর এর সঙ্গে খেলবে ঘরের মাঠে। তো আমার মনে হয় এই দুটো ম্যাচ খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে সিএসকে এর জন্য। এই দুটো ম্যাচ সিএসকে এর জন্য ডু অর ডাই ম্যাচ হবে। তো আমার মনে হয় আগে সিএসকে কি করতো, আগে সিএসকে এর পিচটা স্পিনিং পিচ ছিল,
আর সিএসকে যদি আমি টিম দেখি, সিএসকে টিমের মধ্যে আমি দেখতে পাচ্ছি সিএসকে এর ব্যাটার যারা যারা রয়েছে তারা কিন্তু স্পিন ভালো খেলে। আর সেই জায়গাতে আমার মনে হয় স্পিন ভালো খেলাতে সিএসকে চাইলেই কিন্তু চেপকের পিচটাকে একটু স্পিনিং পিচ করে দিক, সেই জায়গাতে সিএসকেরই হেল্প হবে। এবং আমার মনে হয় সিএসকে রাহুল চারের সঙ্গে যেতে পারে। তো আমার মনে হয় এইটাই হচ্ছে শক্তিশালী প্লেইং 11, যেখানে সঞ্জু স্যামসন, আয়ুষ মাত্র ওপেনিং, 3 নম্বরে গায়কোয়াড়, 4 নম্বরে সরফরাজ, 5 নম্বরে ডেভাল ব্রেভিস, 6 নম্বরে শিবাম দুবে, 7 নম্বরে প্রশান্ত ওহির, 8 নম্বরে জ্যামি ওভারটন, 9 নম্বরে নূর আহমেদ, 10 নম্বরে স্পেন্সার জনসন, 11 নম্বরে খালিল আহমেদ এবং ইম্প্যাক্টে রাহুল চার। এবার হচ্ছে ডেভাল ব্রেভিস, সে পরবর্তী ম্যাচে আসতে চলেছে, এই আপডেটটা এসেছে। এবং তার সঙ্গে কিন্তু আরও একটা আপডেট মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। মহেন্দ্র সিং ধোনি সে কিন্তু রিকভারি পুরোপুরি ঠিকভাবে করতে পারছে না। আমরা আগেও শুনেছিলাম যে 2 সপ্তাহ আইপিএল মিস করতে পারে, এর বেশিও হতে পারে, তার কারণ বয়সটাও তো হয়েছে ভাই। দেখতে গেলে মহেন্দ্র সিং ধোনিকে আমি ইনজার্ড হতে খুবই কম দেখেছি। তার ফিটনেস, মহেন্দ্র সিং ধোনি তার ফিটনেসটাকে যেভাবে ধরে রেখেছে সেটাকে কন্টিনিউ করছে, তবে বয়সেরও তো একটা ব্যাপার রয়েছে, দেখতে হবে, তার বয়সটাও তো অনেক হয়েছে, তো সেই জায়গাতে রিকভারি ক্ষমতা একটু কমেছে। তো আমার মনে হয় মহেন্দ্র সিং ধোনি 2 সপ্তাহের বেশিও কিন্তু আইপিএল মিস করতে পারে। তবে হ্যাঁ, সিএসকে হয়ে খেলবে এটা কনফার্ম, তার কারণ একটা কাফ ইনজুরি, তো সেই জায়গাতে আমার মনে হয় কাফ ইনজুরি বেশি দিন থাকবে না, ওই 2 সপ্তাহ মতোই থাকবে। আইদার যদি রিকভারি ভালো হয়ে যায় তাহলে সেটা 1.5 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তবে বয়স দেখে কিন্তু আমার মনে হয় রিকভারি করাটা একটু কঠিন, তো সেই জায়গাতে 2.5 সপ্তাহ 3 সপ্তাহের কাছাকাছি লাগতে পারে সিএসকে এর জন্য একটা ধাক্কা। বাকি যদি এবারে সিএসকে এর ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে আলোচনা করি, আমার মনে হয় ক্যাপ্টেন হিসেবে কিন্তু তাকে প্রথমে অ্যাজ এ ব্যাটার হিসেবে কাজ করতে হবে, অ্যাজ এ ব্যাটার হিসেবে রান করতে হবে, তার কারণ ক্যাপ্টেনকে দেখেই কিন্তু টিম শেখে, ক্যাপ্টেনের দিকে নজর রাখে। তো সেই জায়গাতে ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাটিংটা খুব ইম্পর্টেন্ট। আমি বলবো ঋতুরাজ গায়কোয়াড় সে স্পিন ভালো খেলে, তো শুরুতে ওপেনিং না করে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় মিডল ওভারে আসতে পারে। সে চাইলে 4 নম্বরে ব্যাটিং করতে পারে, 3 নম্বরে ব্যাটিং করতে পারে, আলাদা রকম পজিশনে ব্যাট করতে পারে, তবে এক্সপেরিমেন্ট করতে হবে, ঠিক আছে। তো গায়কোয়াড়ের কথা বললে কিন্তু গায়কোয়াড় মিডল ওভারে স্পিনারদেরকে সেরকম চালাতে পারছে না। আমি বললাম একটু আগে যে আরসিবির বিরুদ্ধে একটা সব থেকে বড় ভুল, সেটা হচ্ছে 5টা ফাস্ট বলারকে দিয়ে বল করেছে এবং শিবম দুবেকে বল করিয়েছে এই ম্যাচে। কেন বল করালো বুঝতে পারছি না, তার কারণ একই তো ছোট মাঠ, চিন্নাস্বামী স্টেডিয়াম একদমই ছোট মাঠ, এবং সেই জায়গাতে যেখানে ফাস্ট বোলারদের জন্য কোনো অনুকূলতাই নেই, যেখানে জেকব ডাফি সে 52 রান খেয়েছে কালকের ম্যাচে, হয়তো উইকেট পেয়েছে, তবে 250 রান না করলে কিন্তু ব্যাঙ্গালোর হেরে যেত। মানে ব্যাঙ্গালোরের বোলিংটাও ঠিকঠাক আছে, তবে ব্যাঙ্গালোরের বোলিং ঠিকঠাক থাকাতেও কিন্তু ব্যাঙ্গালোর 207 রান খেয়ে যাচ্ছে সিএসকে এর মতো ব্যাটিং এর সামনে। তো সেই জায়গাতে আমার মনে হয় টসটা ইম্পর্টেন্ট ছিল সিএসকে এর, এবং অ্যাওয়ে ম্যাচগুলোতে আমি বলবো সিএসকে প্রথম ব্যাটিং করলে একটু বেটার হবে। আর আমি শুনেছি যে টিমের বোলিং খারাপ হয় সেই টিম প্রথমে বোলিং করে নেয়, আমরা চেস করবো, কোনো অসুবিধা নেই। তো বাকি যদি এবারে আরসিবি কে নিয়ে আলোচনা করি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলছে। কালকে যদি একটা জিনিস লক্ষ্য করো, ফিল সল্ট তার স্ট্রাইক রেট ছিল 153, দেন বিরাট কোহলি তার স্ট্রাইক রেট 155, দেবদত্ত পাডিকাল সে আসলো 172 স্ট্রাইক রেট, রজত পাতিদার ক্যাপ্টেন তার স্ট্রাইক রেট 252 এবং টিম ডেভিড তার স্ট্রাইক রেট 280। মানে যত নিচে ব্যাটিং আসছে তত কিন্তু স্ট্রাইক রেট বাড়ছে, প্লেয়ারদের মারার ক্ষমতা বেড়েছে, এবং সেই জায়গাতে মনে হয় ব্যাটিং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর A+, একদম টপ ক্লাস ব্যাটিং। এবং সেই জায়গাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জ্যাকব প্যাথেল এবং ভেঙ্কটেশ আয়ারের মতো ব্যাটসম্যান কিন্তু বসে আছে, তো তারা আসলেও কিন্তু ব্যাঙ্গালোরের ব্যাটিংটা আরো শক্তিশালী হবে। তবে জশ হেজালউড আসলে কিন্তু সে কিন্তু জ্যাকব ডাফির জায়গা নিতে চলেছে, এবং আমার মনে হয় জ্যাকব ডাফি এবং জশ হেজালউড এই দুজনকে যদি একসাথে খেলাতে পারে আরসিবি, যদি ফিল সল্টকে না খেলিয়ে তাদের দুজনকে যদি খেলাতে পারে, তাহলে খুব একটা খারাপ দল লাগছে না। আমার মনে হয় বোলিংটা আরো স্ট্রং হবে এবং ব্যাটিং তো তাদের স্ট্রংই। আর যা ক্রিকেট খেলছে, যা ফিল্ডিং করছে, যা ব্যাটিং বোলিং করছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই সিজনেও কিন্তু চ্যাম্পিয়ন হলে খুব একটা চমকে যাওয়ার ব্যাপার হবে না। আর বলতে গেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন রজত পাতিদার, তার কাজটা আরো সোজা হয়ে যাচ্ছে, তাদের ব্যাটিং বোলিং সব বিভাগেই তারা কাজ করেছে, এবং সেই জায়গাতে রজত পাতিদারের ক্যাপ্টেন্সি আর একটু সোজা হয়ে যাচ্ছে। প্লেয়ারদেরকে দেখে আমার মনে হয় প্লেয়াররা যেরকম পারফরমেন্স করছে ক্যাপ্টেনের উপর কিন্তু সেরকম চাপ পড়ছে না। আর উল্টো দিকে চেন্নাইয়ের ক্ষেত্রে ঠিক উল্টোটা, চেন্নাইয়ের ক্যাপ্টেন সে ব্যাটেও পারফর্ম করতে পারছে না এবং ক্যাপ্টেন্সির দিক থেকেও কিন্তু প্রেশার আসছে। তো এই দুই দলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে,
এল ক্লাসিকো বলা হয় ব্যাঙ্গালোর বনাম সিএসকে। যদিও সিএসকে আগে অনেক এগিয়ে ছিল, তবে বিগত 4 বছরে কিন্তু আরসিবি অনেকটাই কামব্যাক করেছে এবং সিএসকে কে টক্কর দিয়েছে, সিএসকে কে হারিয়েছে। দুর্দান্ত ক্রিকেট খেলছে তারা, ভালোই ক্রিকেট খেলছে। তো সেই জায়গাতে আরসিবি যেরকম করে তাদেরকে ইমপ্রুভ করেছে, যদি আরসিবির দল আগেও অনেক ভালো ছিল এবং সেই জায়গাতে মনে হয় আরসিবি ভালো ক্রিকেট খেলছে এবং চ্যাম্পিয়নের দিকে আবারও এগোচ্ছে, মানে ধাবিত হচ্ছে আর কি। এবারে যদি আমি আজকের ম্যাচটা নিয়ে আলোচনা করি, একটা খারাপ খবর আসছে ইডেন থেকে। সেটা হচ্ছে ইডেনের মাঠে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত 9টার পরে একটা কালবৈশাখী ঝড় আসার সম্ভাবনা রয়েছে। তো আমার মনে হয় পাঞ্জাব বনাম কেকেআর ম্যাচটা কিন্তু একটু শর্টও হয়ে যেতে পারে। সেখানে কিন্তু টসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স সেই জায়গাতে টস জিতুক এবং বোলিং করার সিদ্ধান্ত নিক। দেন তোমার পাঞ্জাবকে যদি কম রানে আটকে দেয়, ডিএলএস মেথডে হয়তো খেলাটা ছোট হয়ে যাবে এবং সেটা কেকেআর জন্যই ভালো হবে। তো কিছু ভালো খবর আসছে ইডেন গার্ডেন্স থেকে। একেবারে ভালো খবর বলবো না, তার কারণ ইডেনের ওয়েদার কিন্তু চেঞ্জ হচ্ছে। সেখানে একটু মেঘলা ওয়েদার হবে, সন্ধ্যের দিকে একটু ফাস্ট বোলাররা এক্সট্রা সুবিধা পাবে। সেই জায়গাতে কেকেআর কিরকম চেঞ্জ করে সেদিকে নজর থাকবে। বাকি যদি আজকের ম্যাচটা নিয়ে আলোচনা করি, কেকেআর একটু পিছিয়ে আছে পাঞ্জাব কিংসের তুলনায়। পাঞ্জাব কিংসের যে দল দেখছি, পাঞ্জাব কিংস অনেকটা এগিয়ে রয়েছে। তবে খেলার কথা বলা যায় না, পাঞ্জাব কিংসকে যদি টক্কর দিতে হয় কেকেআর এর মেন প্লেয়ার ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, তাদেরকে ব্যাটে পারফর্ম করতে হবে এবং বোলিংয়ে কিন্তু বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণকে কিন্তু অবশ্যই উইকেট নিতে হবে। মিডল ওভার এবং পাওয়ার প্লেতে কন্ট্রোল করতে হবে কেকেআর এর। বাকি আর তেমন কিছু বলার নেই আজকের ভিডিওতে, এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটি অন করে দিও। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, টাটা।